মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আরেকটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং পাশে থাকবে, তোমাদের ভালোবাসাটুকুই কামনা করি। তো দেখো, আজ এক গামলা কাপড় ভিজিয়েছিলাম, তার মধ্যে থেকে অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে। এখন বাদ বাকি বড় যে কাপড়গুলো সেগুলো ভালো করে ভিজিয়ে রেখে আসলাম। তো তাড়াতাড়ি করে এসে মিস্ত্রি দাদাদের জন্য চা করে দিলাম। তো সৃজার বাবা বলছে আমি দিয়ে আসি, তুমি ঘরের বাদ বাকি কাজগুলো সেরে নাও। আজ অনেক কাজ জমে আছে, মানে এতটা কাজ জমিয়ে রেখেছি। আজকে জমিয়ে রেখেছি কি বলতো, অনেকগুলো কাপড় কেচে দিয়েছি আজকে ঘরে। দেখো, ছোট বড় গরম জামা কাপড় যা যা আছে মোটামুটি অনেক কাপড় আজকে কেচে দিয়েছি। তো যেহেতু বিছানার সব কিছুই ধুয়ে দিয়েছি, বেডশিট বালিশ কাভার, তো ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো আজকে রোদে দেই, যেহেতু আজকের রোদটা একটু কড়া উঠেছে। সকাল থেকে এতগুলো কাপড় কেচে দিয়েছি, তারপর আবার ব্ল্যাঙ্কেটগুলো এনে বাসে দিলাম। তো হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এতটাই ব্যথা হচ্ছে সহ্য করতে পারছি না। তো ঘরে মুভ ছিল, মুভ দিচ্ছি। ওষুধ খেয়েছি সকালে, ওষুধ খাওয়া হয়ে গেছে সকালেরটা। তো এখন মুভটা যদি না দেই আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে পারবো না, এতটাই ব্যথা হচ্ছে। আর মুভটা লাগানোর পরে 5 মিনিটের মধ্যে না ব্যথাটা একটু কমে যায়, দেওয়ার 2-3 মিনিট পরে হাতটা গরম হয়ে যায় আর একটু আরাম পাই। তো তার কিছুক্ষণ পরেই ব্যথাটা কমে যায়। তো চলো, রান্নাটা চাপাতে হবে এখন। তো চাল নিয়ে নিচ্ছি। ভাবছি এখন আর সেরকম অনেক আইটেম রান্না করতে পারবো না, কারণ শরীরে দিচ্ছে না, হাতে দিচ্ছে না। তো সৃজার বাবা বলছে ডাল রান্না করে নিয়েছো, এখন শুধু মাছের ঝোলটা আর ভাতটা করো, পরে যদি পারো পাঁপড় ভেজে দিও। তো দেখো, আমরা প্রত্যেকে হয়তো এই নিয়মটা মেনে চলি যে রান্না করার জন্য হাঁড়িতে চাল নেবার পর 3 বার কিংবা 1 বার আবার যার যেরকম বর্তন থাকে, যেমন আমি বালতিতে চাল রাখি, তো হাঁড়ি থেকে নিয়ে আবার বালতিতে রাখলাম। মা মাসিদের যেটা দেখেছি ছোটোবেলা থেকে সেটাই, এটা নাকি আয় হয়, ভান্ডার কখনো খালি রাখতে হয় না। সেজন্য আর কি, যতবারই রান্না করার জন্য চাল নাও তার থেকে বাঁ হাত দিয়ে আবার ভান্ডারে রেখে দেওয়া, এই আর কি নিয়ম। তো এটা সম্ভবত আমরা সব বউরাই করি, তাই না বলো? তো দেখো, বাজার থেকে সকালে এনেছে আলু, ডাঁটা এনেছিল আজকে। আর ভাবছি ডাঁটা আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব। আর আজকে সত্যি ঝোলটা না দুর্দান্ত হয়েছিল। তো ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে তোমরা। এখন ভাবছি সবজিটা কেটে নেব। আর আজকে মাথার মধ্যে অনেক চাপ, কখন যে আমি কাজগুলো কমপ্লিট করব আমি নিজেও বুঝতে পারছি না। কি বলো তো, যখন শরীর সুস্থ থাকে তখন কোনো ব্যাপারই মনে হয় না সংসারে কাজকর্ম, তাই না বলো? তো চলো সবজিগুলো কেটে নিই। সবজিগুলো যেহেতু কাটা হয়ে গেল আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে আরেকটা কাজ সেরে নেওয়া যাক। তো বেডশিট ধুয়ে দিয়েছি, খালি তোষকে বিছানাটা একদমই ভালো লাগছিল না, তো আরেকটা বেডশিট বার করে পেতে নিলাম। ভালো লাগছে না দেখতে, এখন বেশ সুন্দর লাগছে। তো আমাদের হাউস ওয়াইফদের কাজই হচ্ছে ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা। যদি এটাও করতে না পারি তাহলে কিসের লক্ষ্মীমন্ত বউ হলাম বলো, তাই না? তো দেখো, তখন সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এখন চট করে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। তো তোমাদের বললাম না, এখন আর অন্য কিছু করব না, কারণ এখন 1:30 বাজে। আর সৃজার বাবা 3টার সময় খড়ডাঙ্গা যাবে টিউশনিতে। আর তখন বাজার থেকে এনেছিল আলু, পেঁয়াজ আর কিছু সবজি এনেছিল, যেগুলো এখন গুছিয়ে রাখছি। তো দেখো, সেদিন মিষ্টি আলু এনেছিল, যার মধ্যে থেকে অর্ধেক সেদিন সেদ্ধ খাওয়া হয়ে গেছে আর কয়েকটা মাত্র রেখে দিয়েছিলাম। তো এটা আরেকদিন করতে হবে। তো দেখো, এখানে বেগুন আর ধনেপাতাগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখছি, না হলে এগুলো যদি বাইরে রাখি নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ফ্রিজের ভেতরে প্লাস্টিকে এভাবে শাকসবজি রাখতে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য কিছু কন্টেনার কিনেছিলাম, কিন্তু কি বলতো, এই কন্টেনারগুলোতে ছোট সবজিগুলো এঁটে যায়, কিন্তু বড় যেমন বেগুন, বড় মূলো, এই সব সবজিগুলো আটে না।
তো যার জন্য বাধ্য হয়ে আমাকে সেই প্লাস্টিকেই রাখতে হয়। তো দেখো অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবলাম ছেলেকে আগে খাইয়ে নেই। তো মেয়েও বলছে ওর খিদে পেয়ে গেছে, এখন বাজে 2:30। তো ছেলেকে খাইয়ে নেব, তারপর ঘর পরিষ্কার করব। আমাদের হাউস ওয়াইফদের এই সংসারটাই হচ্ছে একটা কর্মসংস্থান, যেখানে আমরা বিনামূল্যে সারা দিন কাজ করে থাকি, তবু হাসি মুখে, কারো ওপর কোনো রাগ অভিমান ছাড়াই, যেটা আমরা হাসি মুখে খুশি মনে করে থাকি ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত, তাই না? অফিসে কাজ করতে গেলে যেমন একটা বিধিবদ্ধ টাইম থাকে, কিন্তু আমাদের কিন্তু সেটা থাকে না। আমাদের আনলিমিটেড সারাদিন চলতে থাকে কাজকর্ম, স্বামী সন্তান সংসার, এই হচ্ছে আমাদের জীবন। আমাদের হাউস ওয়াইফদের ক্ষেত্রে এটাই হয়ে থাকে, তাই না বলো? তো দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এমনকি আমি নিজেও খেয়ে নিয়েছি। এখন বালিশের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে এখন ঘুম পাড়াবো। তো বিকেলের কাজকর্ম সমস্তটাই সেরে নিচ্ছি, তারপর একটু রেস্ট করব ভাবছি। জানি না কতটুকু করতে পারবো, কারণ এখন 4:15 বেজে গেছে, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো সন্ধেবেলা তো আর ঘুমানো যাবে না বলো, সন্ধেবেলা কি আর ঘুমানো যায়? সন্ধ্যাবাতি দিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম চা বানানোর জন্য। শ্রীজার বাবা টিউশন থেকে চলে এসছে। অ্যাকচুয়ালি ওর 2টো টিউশন ছিল আজকে, কিন্তু একটা টিউশন বাদ গেল, এটাও অন্যদিন পড়িয়ে দেবে। আর আজকে যাবে ডাক্তারের কাছে ভাগনাকে নিয়ে। তো মেজো ননদের বড় ছেলে আসছে, ওর দাঁতের সমস্যা হচ্ছে অনেক দিন যাবত, তো সেজন্য ওর এখানেই ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এখানে একজন ভালো দাঁতের ডাক্তার আছে, তো তাকে দেখানো হচ্ছে। এর আগেও 2বার দেখানো হয়েছে, মানে ট্রিটমেন্ট করা হয়েছে আর কি। তো আজকেও নিয়ে যাবে, আজকে ডেট দেওয়া হয়েছিল। তো সেজন্য তাড়াতাড়ি করে চা করে দিচ্ছি, আর ওদিকে দুধটা জাল দিয়ে দিচ্ছি। তো ভাবছি ভাগনাকেও আজকে দুধ দেবো, তো মেয়েকেও, ছেলে মেয়েকেও দেবো আর ভাগনাকেও দেবো। তো খেয়ে ওরা চলে যাবে ডাক্তারের কাছে, আর আমি ভাবছি একটু পরে রেস্ট করব। জানি না রেস্ট করতে পারবো কি না, কারণ আজকে এত কাপড় চোপড় ধুয়েছি, বিছানায় পড়ে আছে সমস্ত কাপড় চোপড়। তো ওগুলো গুছাতে হবে, আর মেয়েকেও পড়াতে হবে, কারণ একদমই টাইম দিতে পারছি না 2 দিন যাবৎ। আর আমি যদি না বসি তাহলে ও একটু ঢিলেমি দিয়ে দেয়, মানে একটু এদিক ওদিক যাবে, এই ঘরে ওই ঘরে যাবে, মানে পড়াশোনাটা ঠিকমতো করতে চায় না যদি আমি পাশে না বসি। তো দেখো হাতে ব্যথা হচ্ছিল, তো গরম ছ্যাঁকটা দিচ্ছি, মানে গরম চায়ের কাপটা হাতে লাগাচ্ছি, তো এতটাই আরাম পাচ্ছি বলার মতো না। ডাক্তার অবশ্য বলে দিয়েছিল আমাকে গরম ছ্যাঁক দেওয়ার জন্য, যেটা আমি সব সময় দিতে পারি না। সব সময় কি আমি দিতে পারি না, কারণ সেরকম কিছু আমার কাছে নেই যে গরম ছ্যাঁক দিব। মানে হ্যারিকেন নেই আমার ঘরে যে হ্যারিকেন জ্বালিয়ে কাপড় গরম করে ছ্যাঁক দেব, কিংবা হট ব্যাগ নেই। তো সমস্যার জন্য হাতে ছ্যাঁক দিতে পারছি না। তো গরম চায়ের কাপটা হাতে লাগালাম। আর ওদিকে ছেলে উঠে গেছে, যার জন্য আমি তাড়াতাড়ি করে চা খেতে গিয়ে জিভ পুড়ে ফেলেছি আজকে। এতটাই মানে তাড়াহুড়ো করে খাচ্ছি, কারণ ছেলে কান্না করছে প্রচণ্ড। ও পাশে ডাকছি আমি ও পাশ থেকে, কিন্তু ও আমার কাছে যাবে না, ওর কাছে আমাকে যেতে হবে। আমার ছেলের অনেকগুলো দোষ আছে, সেটা কি জানো তো? ও এই ঠান্ডার মধ্যে হাত মুজো পরবে না, পা মুজো পরবে না। হাত মুজো তো বাদই দিলাম, পা মুজো পরতে চায় না, জুতো পরতে চায় না, টুপি পরতে চায় না, মানে ও কোনো কিছুই পরবে না। এইভাবে ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে দৌড়োদৌড়ি করবে। আর ঘরে যদি থাকে এই পাকাটাতে পাড়াবে, ঠান্ডা পাকাতে। তো হাত আর পা এত ঠান্ডা হয়ে থাকে বলার মতো না।
অনেক বুঝিয়ে সুঝিয়ে বিছানায় উঠিয়েছি, তারপর ব্ল্যাঙ্কেটের তলায় বসিয়েছি দিদিভাইকে দেখিয়ে দেখিয়ে, যে দেখো দিদিভাই কি সুন্দর বসে আছে ব্ল্যাঙ্কেটের তলায়, তুমিও এভাবে বসে পড়াশুনো করো। তো পড়াশোনার কথা কিন্তু অবশ্য আমি বলিনি, ও নিজে ড্রয়ার থেকে খাতা পেন এনে দিদিভাইয়ের দেখা দেখি ওই যে ওখানে বসেছিল, তো আমি আবার একটা বালিশ দিয়ে দিলাম যাতে করে ওর সুবিধে হয়। তো দিদিভাইকে দেখছি লিখতে, ও এখন পেন দিয়ে লিখবে, ABCD লেখার চেষ্টা করছে। তো যাই হোক, এভাবেই ভুলিয়ে ভালিয়ে রাখা গেলে তো অনেকটা আমি শান্তি পাই চুপ করে বসে থাকলে, কিন্তু বেশিক্ষণ থাকার নয়, ছেলে একটু পরেই দেখবে উঠে যাবে। আর এই ফাঁকে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন যাবৎ হাতের ব্যথার জন্য না আটাও মাখতে পারি না আর রুটিও বানাতে পারি না, তো সেজন্য চাপটি রুটি বানিয়ে দিচ্ছি। চাপটি রুটি বলো বা গুলা রুটি বলো, যেটাই হোক বানিয়ে দিচ্ছি। আর দুদিন যাবৎ আমি এটাই বানিয়ে দিচ্ছি, কি করব বলো, রুটি বানাতে পারি না। আর সৃজাও খেতে খুব ভালোবাসে, তো ও যদি খায় খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তো চলো, আর অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তোমরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।